আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া এবং একই সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। পবিত্র ঈদুল আজহা কাল জাতীয় ঈদগাহে সকাল 7:30টায় অনুষ্ঠিত হবে দেশের প্রধান ঈদ জামাত। এতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ প্রায় 35,000 মুসল্লি অংশ নেবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম। আর ডিএমপি কমিশনার জানান, জাতীয় ঈদগাহে ঘিরে সমন্বিত ও প্রযুক্তি নির্ভর 6 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্যদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল 7টা থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে 5টি জামাত অনুষ্ঠিত হবে। রুদ্র রফিকের রিপোর্ট। রাত পোহালেই মুসলিম সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ঈদের জামাত আদায়ে জাতীয় ঈদগাহে চলছে শেষ সময়ের চূড়ান্ত প্রস্তুতি। সার্বিক প্রস্তুতি দেখতে সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রতিমন্ত্রী জানান, মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পৃথক ব্যবস্থা রাখা হয়েছে নারীদের জন্য। ঈদগাহ ময়দানে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদের নামাজে অংশগ্রহণ করবেন। এদিকে বৈরী আবহাওয়ার বিষয়টি মাথায় রেখে বাড়তি প্রস্তুতি নিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন। বৃষ্টিতে আপনারা দেখেছেন ভিতরে কোনো ক্ষতি হবে না, কিছুই হবে না। বৃষ্টি হলেও আমরা এখানে নামাজ পড়াতে পারবো। নিরাপত্তা নিয়ে ডিএমপি কমিশনার বলেন, ঈদগাহ মাঠ ও আশপাশের এলাকায় থাকবে ব্যাপক নজরদারি। পাশাপাশি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে ড্রোনের মাধ্যমেও। জাতীয় ঈদগাহ ময়দানকে কেন্দ্র করে 4 থেকে 6 স্তরে নিরাপত্তা বলয় গঠন করা হয়েছে। ঈদগাহ ময়দান ও আশেপাশের এলাকা এসবির সুইপিং টিম এবং সিটিটিসির ডগ স্কোয়াড দ্বারা সুইপিং করা হচ্ছে এবং সুইপিং করা আরও হবে। এদিকে পুরোপুরি প্রস্তুত জাতীয় মসজিদ বায়তুল মোকাররম। 5টি জামাতের মধ্যে প্রথমটি অনুষ্ঠিত হবে সকাল 7টায় এবং শেষ জামাত সকাল 10:45। আমাদের ইসলামী ফাউন্ডেশন কর্তৃপক্ষ আগের থেকে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছেন। আমরা আশা করছি যে সুন্দরভাবেই আমরা আগামীকাল ঈদুল আজহা উদযাপন করতে পারবো ইনশাআল্লাহ। এছাড়া জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল 7:30টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এই জামাতে স্পিকার, ডেপুটি স্পিকার সহ সংসদ সদস্যদের যোগ দেওয়ার কথা রয়েছে। অন্যদিকে গেল কয়েক বছর পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হলেও এবার তা হচ্ছে না। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। প্রতিবারের মতো এবারও উপমহাদেশের বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। মাঠের সুনাম ও জনশ্রুতির কারণে দেশের নানা প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা আসেন এই ঈদগাহে। এদিকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঈদগাহ দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দানে ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সুষ্ঠুভাবে নামাজ আদায়ে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। রাত পোহালেই ধর্মপ্রাণ মুসল্লিদের সমাগমে কানায় কানায় ভরে উঠবে কিশোরগঞ্জের ঐতিহাসিক এই শোলাকিয়া ঈদগাহ মাঠ। 1828 সনে কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে প্রায় 7 একর জমির উপর এই ঈদগাহ প্রতিষ্ঠা করেন ইশাখার 6ষ্ঠ বংশধর দেওয়ান হযরত খান বাহাদুর। জনশ্রুতি রয়েছে, প্রতিষ্ঠার প্রথম জামাতে প্রায় 1.25 লাখ মুসল্লি অংশগ্রহণ করায় এই মাঠের নামকরণ করা হয় 1.25 লাখী মাঠ। সময়ের বিবর্তনে লোকমুখে এই নাম পরিণত হয় শোলাকিয়া মাঠে। যত বড় জামাতে মানুষ ঈদের নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাকে তত বেশি নেকি দান করবে। এই ঐতিহাসিক মাঠটি যেন অতি দ্রুত উন্নয়নের আওতায় নিয়ে আসা হয়। বৃহস্পতিবার ঐতিহাসিক এই মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে 199তম ঈদের জামাত। আগাছা পরিষ্কার ও ছোট ছোট গর্তে বালু ফেলে প্রস্তুত করা হচ্ছে মাঠ। সড়কপথে যাতায়াতের পাশাপাশি মুসল্লিদের আসা যাওয়ার জন্য রাখা হচ্ছে ভৈরব ও ময়মনসিংহ থেকে 2টি স্পেশাল ট্রেন। নেওয়া হয়েছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা। শোলাকিয়া মাঠে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল 9টায়। 50টি অস্থায়ী অজুখানা, 20টি স্থায়ী টয়লেট, 20টি ইউরিনাল ব্যবস্থা থাকবে। এছাড়াও আগত মুসল্লিদের জন্য 2টি খাবার পানির অস্থায়ী ভ্যান থাকবে, যার আয়তন
প্রায় 2000 লিটার। এদিকে আয়তনে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঈদগাহ দিনাজপুরের ঐতিহাসিক গোরে শহীদ ময়দানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। 22 একর জায়গা জুড়ে বিশাল এই ঈদগাহ ময়দানের 50টি নান্দনিক গম্বুজ সমৃদ্ধ মিনার মোহিত করে লাখো মুসল্লিকে। মিনারে দিন ও রাতের সৌন্দর্য দেখতে প্রতিদিন ভিড় করেন হাজারো দর্শনার্থী। ঈদগাহ প্রস্তুত করতে দিনরাত কাজ করছেন কর্মীরা। পুলিশ বিভাগ, জেলা প্রশাসন তারা নির্লজ্জভাবে মুসল্লিগণের এখানে যেন শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে নামাজ পড়তে পারে এই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। অজুখানার ব্যবস্থাপনা, টয়লেটের ব্যবস্থাপনা, এই জিনিসগুলো তারা করে রাখার চেষ্টা করছে আমাদের জন্য। ময়লা আবর্জনা যত আছে এগুলো পরিষ্কার করলাম। গোরে শহীদ ঈদগাহ মাঠে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। সাকিব আল হাসান, RTV। ঈদ উদযাপনের শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছে মানুষ, তাই বাস, ট্রেন ও লঞ্চে রয়েছে উপচে পড়া ভিড়। সকাল থেকে কমলাপুর থেকে বিভিন্ন রুটে ছেড়ে যাচ্ছে ট্রেন, তবে প্রতিদিনের মতো আজও রয়েছে শিডিউল বিপর্যয়। সেই সাথে বিনা টিকিটে যাত্রী ভ্রমণে ভোগান্তি চরমে বলে অভিযোগ করেন টিকিটধারীরা। এদিকে বাস টার্মিনালগুলোতেও বাড়তি ভাড়ার অভিযোগ সহ নানা বিড়ম্বনার কথা জানান যাত্রীরা। তবে মন্ত্রী জানান, যেখানে অনিয়ম সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। দৌড়াদৌড়ি ও ধস্তাধস্তি এই যেন এক রীতিমতো যুদ্ধ। রাজধানীর কমলাপুর রেল স্টেশনের বর্তমান চিত্র এটি। কেউ ট্রেনে উঠছে ধস্তাধস্তি করে, কেউ বা জানালা দিয়ে, আবার অন্যরা ছুটছেন ছাদে করে। ট্রেন বিলম্বে ছাড়া, বিনা টিকিটের যাত্রীদের সিট দখল ও নানা বিড়ম্বনার কথা জানিয়ে যাত্রীরা অভিযোগ করেন ব্যবস্থাপনায় চরম ঘাটতি রয়েছে রেল মন্ত্রণালয়ের। 90% টিকিট ছাড়া আছে এখানে। ট্রেন তো এমনিতেই লেট, আবার জ্যামের জন্য জানালা দিয়ে অনেকগুলো মানুষরা উঠাইলাম, ব্যাগ ট্যাগ সব, তারপরে আনন্দ লাগতেছে। বিষয়টি অস্বীকার করে রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন জানান, স্টেশনে টিকিটধারী যাত্রীরা দেরিতে আসায় সিট পাচ্ছে না ও ট্রেনে উঠতে পারছে না। এই মানুষগুলো যখন জানা গেছে যে এয়ারপোর্টে ওঠা যাবে না, এরা জয়দেবপুর থেকে এখন ওঠা চলেছে। এখন এগুলো নামাতে গেলে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে, একটা অযথা ট্রেন বিলম্ব হবে। তো তার চেয়ে আমাদের দ্রুত ট্রেনটাকে ডিসপ্যাচ করে দেওয়াই আমরা মনে করি যে ওয়াইজ। এদিকে ট্রেনের মতো রাজধানীর বাস টার্মিনালগুলোতেও ফুটে উঠেছে নানা অনিয়মের চিত্র। নরমালি আমি 200-250 সর্বোচ্চ 300 টাকার মধ্যে এদের সাথে নেগোসিয়েশন করে চলে যেতাম। এখন হচ্ছে যে 700 টাকা করে ভাড়া যাচ্ছে, তাও একটা কাউন্টারে শুধুমাত্র টিকিট দিচ্ছে। মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জানান, যেখানে অনিয়ম পাচ্ছে সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সবাই তো একবার পরিশুদ্ধ না, সবাই চায় ঈদকে পুঁজি করে, এখন যাত্রীর চাপ আছে, সেখানে কিছু বেশি নেওয়া যায় কিনা এই প্রবণতা তো এজেনেশন আমাদের আছে, কিন্তু যেখানে আমরা অভিযোগ পাচ্ছি সেখানে ব্যবস্থা নিচ্ছি। ঈদের পর প্রতিটি আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালু করা হবেও জানিয়ে মন্ত্রী আরও জানান, এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হচ্ছে। ঈদের পরে আন্তনগর যতগুলি ট্রেন আছে সেখানে একটি কোচ আমাদের নারী যাত্রীদের জন্য নির্ধারণ করার চেষ্টা আমাদের থাকবে এবং আমরা এটা পর্যায়ক্রমে প্রতিষ্ঠিত করব। বিপুল দেব রায়, RTV, ঢাকা। দর্শক, ঈদ যাত্রার খবর জানাতে রাজধানীর সদরঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিশুক হাওলাদার। মিশুক, আগামীকাল তো ঈদ, তো রাজধানীর সদরঘাটে ঘরমুখো মানুষের চাপ কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। ঈদের বাকি আর মাত্র কয়েক ঘন্টা, অর্থাৎ রাত পোহালি ঈদ। তাই ঈদের শেষ সময়ে কিন্তু পরিবারের সাথে ঈদ উদযাপন করতে কিন্তু ঢাকা ছাড়তে শুরু করেছেন দক্ষিণ অঞ্চলের লোকজন। ইতিমধ্যে আমি একটু বিষয় জানিয়ে রাখি, আজকে মূলত এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে কিন্তু 60টির মতো লঞ্চ ছেড়ে যাবেন। তো এই মুহূর্তে যাত্রীরা বলছেন যে লঞ্চের ভাড়া নিয়ে তেমন কোনো সমস্যা নেই, তবে কেবিনের কিছুটা সংকট রয়েছে। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সকাল থেকে কিন্তু যাত্রী সমাগম একেবারেই ছিল না এই সদরঘাট এলাকাতে। তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু কিছুটা যাত্রী আমরা লক্ষ্য করেছি। তবে গতকালকের তুলনায় আজকে কিন্তু যাত্রী সমাগম একেবারেই নাই বললেই চলে। তবে আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে তারা মূলত শঙ্কিত একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে দেশের বৈরী আবহাওয়া নিয়ে।
তবে বিডব্লিউআইটি এর কর্মকর্তারা বলছেন যে বৈরী আবহাওয়া থাকলে তারা এই যে 60টির মতো লঞ্চ এই সদরঘাট এলাকা থেকে ছেড়ে যাবেন, অর্থাৎ ঢাকা থেকে ছেড়ে যাবেন, সেই লঞ্চের শিডিউল পরিবর্তন আসতে পারে বৈরী আবহাওয়ার উপর ভিত্তি করে। এই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সবশেষ। জি মিশুক, আপনাকে ধন্যবাদ। ঈদযাত্রার শেষ দিনেও বাড়ি ফিরছেন ঘরমুখ মানুষ। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে এখনও প্রায় 50 কিলোমিটারের যানজট রয়েছে। যাত্রীদের অভিযোগ, যানজট থাকলেও মহাসড়কে তৎপর দেখা যায়নি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এদিকে চন্দ্রা গাজীপুর ও চন্দ্রা নবীনগর সড়কে যান চলাচল স্বাভাবিক। অন্যদিকে বৈরী আবহাওয়ার ভেতরেও ফেরি ও লঞ্চে বাড়ি ফিরছেন দক্ষিণাঞ্চলের হাজারো নারী পুরুষ ও শিশুরা। এছাড়া কোরবানির পশুবাহী গাড়ি ও যাত্রী পারাপারে দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে ছোট বড় 17টি ফেরি ও 20টি লঞ্চ চালু রেখেছে বিআইডব্লিউটিসি। এদিকে শেষ 48 ঘন্টায় পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে 9,83,39,800 টাকা। এই যাত্রা নিশ্চিত করতে 31 মে পর্যন্ত মহাসড়কে নেমেছে জামালপুরের বিজিবি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের স্বেচ্ছাসেবকেরা। শেষ সময়ে জমজমাট রাজধানীর কুরবানির পশুর হাটগুলো। তবে বৈরী আবহাওয়ার কারণে ভোগান্তিতে ক্রেতা বিক্রেতা সহ সবার। হাটগুলোতে এখনও প্রচুর পশুর সরবরাহ রয়েছে। রাত পোহালি ঈদ, তাই শেষ সময়ে সবাই কিনছেন পছন্দের প্রাণীটি। দাম নিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ, আবার রয়েছে সন্তুষ্টিও। এ বিষয়ে আরও জানাচ্ছেন এআর বাদল। রাজধানীর কুরবানির পশুর হাটগুলোতে চাহিদা অনুযায়ী মিলছে পছন্দের প্রাণী। রাতভর বিক্রির পরেও কমতি নেই, অধিকাংশ হাটেই একই চিত্র। তবে বৈরী আবহাওয়া বিপাকে ফেলেছে ক্রেতা বিক্রেতাদের। 300 ফিট হাটে কাদার মধ্যেই গরুগুলোকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, কোথাও আবার হাঁটু পানি। এমন পরিস্থিতিতে হতাশ অনেক বিক্রেতা। 20 লাখ টাকা বই গরুর দাম করে 3 লাখ। যে যা বলে দিয়ে চলে যাবো ভাই, মানে দাঁড়ানোর মতো পরিস্থিতি নাই। এরকম অবস্থায় কি করা যায় না, কিতাব পাচ্ছি ফেসবুকের কাছে হতাশ, একবার হতাশ তুরা বানিয়ে গেছে বাজার। হতাশ না হতে মাইকিং করে আশ্বস্ত করা হয় বিক্রেতাদের। অনেকে বলছেন দাম স্বাভাবিক এবং নাগালের মধ্যে। আমরা তো আল্লাহ রাস্তা সিন্ডি দেই, কুরবানি করি। জোড়া নিচে 3,50,000। দাম খুব একটা বেশি নেই, এখন এই বৃষ্টির জন্যই সমস্যা। গরু একটা কিনতে আসছি 1,20,000-30,000 মধ্যে। আর দামের দিক থেকে আমার তুলনামূলকভাবে দাম কম মনে হয়েছে। 16টা গরু আনছে, বিক্রি হয়েছে 12টা, 7টা করতে লাভ করে 2 লক্ষ টাকা। হাটগুলোতে বড় গরুর পাশাপাশি রয়েছে মাঝারি এবং ছোট গরুও। বৈরী আবহাওয়ায় হতাশ খাসি ছাগল বিক্রেতা। আকাশ তো ভালোই হতেছে না, ছাগল 30টার মধ্যে কেবল 5টা বিক্রি হয়েছে ভাই। এখন মনে করো যে দেশে যে টাকা কিনছে কোনো রকমে গাড়ি ভাড়ার টাকাটা উঠাবার পাচ্ছি। এদিকে রাজধানীর পশুর হাটগুলোতে ব্যাপারী ক্রেতা বিক্রেতাদের জন্য স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা রেখেছে ডেটল। কাদা পানির জন্য পা ধোয়ার ব্যবস্থা করছি, হাত ধোয়ার ব্যবস্থা, তারপরে চার্জিং স্টেশনের ব্যবস্থা, ফ্রিতে বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং ফার্স্ট এইডের ব্যবস্থা আছে। পা কেটে গেলে তারপরে রেস্টের ব্যবস্থা আছে, এগুলো আমরা সুবিধা দিয়ে যাচ্ছি। হাটগুলোতে এমন স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও জানান ডেটল সংশ্লিষ্টরা। আমাদের দিয়াবাড়ি হাটে। এআর বাদল, RTV, ঢাকা। দর্শক, রাজধানীর রামপুরা পশুরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রনি মজুমদার। রনি, শেষ মুহূর্তে এসে হাটে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি কেমন দেখছেন, এছাড়া দাম কেমন দেখছেন সেখানে জানাবেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর রামপুরা পশুহাটে। আমি এখানে এসে যেটা দেখতে পেরেছি যে এখানে ক্রেতা সমাগম একেবারেই কম, একদমই ক্রেতা শূন্য হয়ে পড়েছে। ও এর সাথে সাথে আপনার কোরবানির পশুর সংখ্যাও এখানে অনেকটা কমে গিয়েছে। এখানে সকাল থেকে যে বৈরী আবহাওয়ার কারণে ঝড় বৃষ্টি ছিল, যার কারণে ক্রেতা এবং বিক্রেতা উভয়কে একটু বেগ পেতে হয়েছে। কিন্তু শেষ সময়ে যে সময় জমজমাট থাকার কথা, সে সময় একেবারেই রাজধানীর অনেকগুলো অস্থায়ী পশুর হাট আমরা ঘুরে দেখেছি, যেখান থেকে একেবারেই ক্রেতা
ক্রেতা শূন্য দেখা যাচ্ছে এবং যারা বিক্রেতা আছেন তারা এখন একটা লসের আশঙ্কা করছেন যে তারা শেষ সময় গরুগুলো বিক্রি করতে পারবেন না। তবে বড় যে ধরনের গরুগুলো ছিল সেগুলো গত 2-1 দিনের মধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। আর এখন হাটে যেসব গরুগুলো আমরা লক্ষ্য করছি সেগুলো হচ্ছে ছোট এবং মাঝারি ধরনের গরু, এবং যে বিক্রেতারা এখন রয়েছে তারা খুবই লসের আশঙ্কা করছেন যে একেবারেই ক্রেতার উপস্থিতি কম দেখা যাচ্ছে। সব মিলিয়ে এই ধরনের যে গরু এবং হাটের এখন বর্তমান পরিস্থিতি দেখা যাচ্ছে যে আমরা আরও কয়েকটি হাটে যে ঘুরেছি আমরা সেখানেই দেখেছি যে সব দিক থেকেই গরু এবং উপস্থিতি কম ছিল ক্রেতাদের, এবং সব মিলিয়ে সব শেষ যে রাজধানীর হাটগুলোর যে অস্থায়ী যে পশুর হাটগুলো আছে এবং স্থায়ী যে পশুর হাটগুলো আছে সবগুলোতেই একই চিত্র আমরা লক্ষ্য করেছি যে আপনার ক্রেতাদের খুবই উপস্থিতি কম আমরা লক্ষ্য করেছি। সব মিলিয়ে সবশেষে সবগুলো গরুর হাট ঘুরে আমরা এ পর্যন্তই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। সারা দেশে প্রায় 1 কোটি পশু কোরবানির লক্ষ্যমাত্রা থাকলেও একসাথে 50 লাখের বেশি চামড়া সংরক্ষণ করা কঠিন। অর্থনৈতিক সংকটের পাশাপাশি সংরক্ষণ ও প্রক্রিয়াজাতের সংকীর্ণতা এই সমস্যার কারণ। যদিও চ্যালেঞ্জ মোকাবেলায় সিইটিপির সক্ষমতা বাড়ানোর কথা জানিয়েছে সরকার, তবে ট্যানারি মালিকরা বলছেন সঠিক ব্যবস্থাপনার অভাবে মুখ ফিরিয়ে নিয়েছে ইউরোপ সহ উন্নত বিশ্বের ক্রেতারা। সর্দার রাজীবের রিপোর্টে থাকছে বিস্তারিত। কোরবানির ঈদ ঘিরে সম্ভাবনার দোয়ার খোলে চামড়া শিল্পের। দেশ জুড়ে ধুম পড়ে চামড়া সংগ্রহের। রাজধানীর পোস্তা আর সাভারের হেমায়েতপুর পরিণত হয় চামড়ার নগরীতে। এবারও পুরোদমে প্রস্তুতি নিয়েছে কাঁচা চামড়া ব্যবসায়ীরা। তবে অর্থনৈতিক সংকটের পাশাপাশি সংরক্ষণ সংকীর্ণতায় পর্যাপ্ত চামড়া সংগ্রহ নিয়ে ঝুঁকিতে তারা। পর্যাপ্ত লোকজন বল রাখছি কাজের জন্য, যে চামড়া নষ্ট না হয়, মৌসুমে ব্যবসাতে যেন ক্ষতি না হয়, সেই ব্যবস্থা আমরা পুরোপুরিভাবে করে রাখছি। আমাদের যে ঘর, এই ঘরের মধ্যে আপনার হচ্ছে 1900 থেকে 2000 মাল আটে। আড়তদাররা বলছেন একসাথে কোরবানির বিপুল পরিমাণ চামড়া সংরক্ষণ করা অসম্ভব। এর জন্য দরকার বিশেষ তহবিলের পাশাপাশি সমন্বিত উদ্যোগ। গভর্নমেন্ট যদি পর্যাপ্ত পরিমাণে টাকা দেয়, 1200 কোটি টাকা এনাফ না। আমরা বলবো 2 থেকে 2500 কোটি টাকা যদি ট্যানারিতে দেওয়া হয়, ইভেন পাশাপাশি র হাইড পারচেজ যারা করে, র হাইডের উদ্যোক্তা যারা, র হাইডের সরবরাহকারী যারা, তাদেরও একটা লোন বরাদ্দ করা হোক তাদের জন্য। চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতকরণ সহ সংরক্ষণ কার্যক্রম স্বাভাবিক রাখতে ঈদ পরবর্তী 7 দিন বাইরের চামড়া ঢাকায় প্রবেশ নিষিদ্ধ করেছে সরকার। এর জন্য মাঠে থাকবে প্রশাসন। সাভার ট্যানারি যে শিল্প কারখানা আছে সেই জায়গা ব্যতীত অন্য কোথাও ঢাকা থেকে চামড়া বাইরে কোথাও যাবে না, এবং বাইরে থেকেও ঢাকাতে চামড়া 7 দিন ঢাকার ভিতরে ঢুকবে না। এদিকে হেমায়েতপুর চামড়া শিল্পের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের তাত্ত্বিক সক্ষমতা 25,000 ঘনমিটার হলেও বর্তমানে তা 15,000 ঘনমিটার বর্জ্য পরিশোধনে সক্ষম। যদিও কোরবানির মৌসুমে এই চাহিদা পৌঁছাবে 40,000 ঘনমিটারে। ট্যানারি মালিকদের দাবি, বৈশ্বিক মানদণ্ড অর্জনে ব্যর্থতার পাশাপাশি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় বাংলাদেশ থেকে সরাসরি চামড়া কিনছে না পশ্চিমা বিশ্ব। যারা এখন ব্যবসা করছে খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যবসা করছে, কারণ আমরা একটা বাজারে আমরা আমাদের পণ্যগুলো সেল করতে পারছি, সেটা হলো চায়না। নন কমপ্লায়েন্ট বায়ারদের কাছে খুব কম মূল্যে আমরা ব্যবসা টিকে রাখার জন্য আমরা কিন্তু ব্যবসা করছি। আসলে প্রফিট তো দূরে থাক, তারা অর্ধেক দামে আমাদের থেকে চামড়াগুলো নিয়ে যাচ্ছে। তবে সিইটিপির সক্ষমতা বৃদ্ধির জন্য ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি করা হচ্ছে জানিয়ে বিসিক বলছে কোরবানির চামড়া সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। 50,000 স্কয়ার ফিটের উপরে যে সমস্ত এন্টারপ্রেনার আছে তাদেরকে আমরা অনুরোধ করেছি, এবং তারাও সেটা বাস্তবতা উপলব্ধি করে রিয়ালাইজ করেছেন যে না, ইন্ডিভিজুয়াল ইটিভি করতে হবে, সেলফ ইটিভি। তাদের যদি 15,000 কিউবিক মিটার হয়, আমাদের 25,000 হয়, তাহলে অলটুগেদার 40,000 কিউবিক মিটার পার ডে হয়ে যায়। তো সুতরাং সেক্ষেত্রে সমস্যাটা আর থাকবে না। দেশের অন্যতম বৃহত্তম রপ্তানি খাত চামড়া শিল্পের উন্নয়নে আন্তর্জাতিক লেদার ওয়ার্কিং সনদ LWG অর্জন সহ সব ধরনের সিদ্ধান্ত নিয়েছে বিসিক। সর্দার রাজীব, RTV, ঢাকা। রাজধানীর আদিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যু হয়েছে। বুকের ধনকে হারিয়ে শোকে স্তব্ধ বাবা মা। নিহত শিশুদের স্বজনদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ও অব্যবস্থাপনাই এ ঘটনার জন্য দায়ী। ঘটনা তদন্তে কমিটি করে 3 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ ঘটনার জন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী।
ঈদুল আজহার আগের দিন যখন প্রতিটি ঘরে ঘরে আনন্দের জোয়ার থাকে, ঠিক তখন প্রিয় সন্তানের নিথর দেহ বুকে নিয়ে গোরস্থানের পথে এই হতবাগা পিতা। দুদিন আগে জন্ম নেয়া একমাত্র সন্তানের মৃত্যুতে শোকে স্তব্ধ আর এক মা। স্বজনদের গগন বিদারী চিৎকারে ভারী হাসপাতালের পরিবেশ। সবাই এসেছিলেন ফুটফুটে সন্তানকে সুস্থ করে বাড়ি নিতে, কিন্তু এমন মৃত্যু তাদের কল্পনাতেও ছিল না। বাচ্চাকে অন্যান্য বিদায় করে দিচ্ছে, এই তো হারা ঘুম করছে। আমি আর কি করবো ভাই, মানে আর কথা আসে না, আমার আর কথা আসে না। নার্স ছিল, রাত্রে কোনো চিকিৎসক পাই নাই। কেউ বলছে 13 জন, কিন্তু নির্দিষ্ট সময় 12 জন। আমার 11 জন, পরে আরেকজন গেছে, 12 জনের মতো মারা গেছে। বুকের ধনকে হারিয়ে পাগল প্রায় মা বাবা। কত সাধনার পর কোলজুড়ে আসা সন্তান পৃথিবীর আলো ঠিকমতো দেখার আগেই অন্ধকার কবরের বাসিন্দা হওয়াকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না কেউ। স্বজনদের অভিযোগ, রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালের এনআইসিইউতে থাকা সব শিশুই মারা গেছে। এসির গ্যাস লিকেজ থেকে এ অবস্থা তৈরি হয়েছে দাবি তাদের। ঘটনার পর ওয়ার্ডে পুরুষদের প্রবেশ বন্ধ করে দেয় নিরাপত্তা কর্মীরা। এরপর একে একে বের করে লাশগুলো। ঘটনার পর লাপাত্তা হয়ে যায় হাসপাতাল কর্তৃপক্ষ। প্রায় 6 ঘন্টার পর এসে নিজেদের পক্ষে সাফাই গাইলেন তারা। আমাদের নিউনেটাল আইসিইউ যে ডাক্তাররা আছে তারা অনেক চেষ্টা করেছে, কিন্তু তারপরে সেই বাচ্চাগুলোকেও বাঁচানো যায়। শিশুদের মৃত্যুর কারণ উদ্ঘাটনে হাসপাতাল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন টিম। তদন্তে গাফিলতির প্রমাণ মিললে কাউকে ছাড় না দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। আমাদের সিআইডি টিম চলে এসছে। সিআইডি টিম তাদের বিশেষজ্ঞ পরীক্ষা নিরীক্ষা করছে, তাদের এক্সপার্টরা এসছে। আর আমরা এখানে যারা দায়িত্বরত ছিল সবাইকে জিজ্ঞাসাবাদ করছি। ঘটনা তদন্তে 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। 48 থেকে 72 ঘন্টার মধ্যে আমরা আগামী 3 দিনের মধ্যে সর্বোচ্চ এই তদন্ত কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে সরকার কঠোর ব্যবস্থা নেবে। শিশুদের মৃত্যুর ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। খুবই দুঃখের সাথে বলি, তাদের অবহেলার কারণে আমাদের 6টা প্রাণ ঝরে গিয়েছে। আমরা যথাযোগ্য যা প্রয়োজন, যতটুকু শাস্তির দরকার সেটা আমরা ব্যবস্থা করব। এটা থেকে অন্যান্য জায়গায় আমরা মেসেজটা দিব। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, তদন্ত করে ব্যবস্থা নেবে সরকার। শিশুরা মারা যাচ্ছে, এই ধরনের অ্যাক্সিডেন্ট, এই দুর্ঘটনা কেন হলো, সেটা আগে থেকে কেন পদক্ষেপ গ্রহণ করা হলো না। এই ক্ষেত্রে আইনি যদি কোনো বিষয় থাকে, সেই আইনি পদক্ষেপ নিঃসন্দেহে বর্তমান সরকার সেটা গ্রহণ করবে। চিকিৎসার নামে এমন মৃত্যু ফাঁদ কবে বন্ধ হবে, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সবার মাঝে। শামীম চৌধুরী, RTV, ঢাকা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আদ্দিন হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহিম। শিশু মৃত্যু নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রাথমিক তদন্ত দল কি বলছে? এছাড়া এখন পর্যন্ত তদন্ত কমিটি কাজ শুরু করেছে কিনা, জানতে পেরেছেন কিনা জানাবেন। আফসানা, আপনি জানেন যে সকালে যে একটি দুর্ঘটনা ঘটেছে আদ্দিন হাসপাতালে, সেটির পরিপ্রেক্ষিতে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর যেই তদন্ত কমিটি গঠন করে দিয়েছে সেটি আমরা জানতে পেরেছি। তদন্ত কমিটি মিটিংয়ে বসেছেন এবং বিভিন্ন আলামতের প্রেক্ষিতেই কিন্তু তারা তদন্ত করার চেষ্টা করছেন এবং তদন্ত কমিটির মিটিং শেষ হলে ব্রিফ করার কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া একটি ইনফরমেশন জানিয়ে রাখতে চাই, আপনারা জানেন এখানে সকাল থেকে যে 6টি তাজা প্রাণ ঝরে গিয়েছে। আগামী কালকে কিন্তু ঈদ, সেই ঈদের হাসি কিন্তু তাদের মুখে নেই। এখন সংশ্লিষ্টরা যেমনটি বলছেন যে এটি এসি লিকেজ নয়, এটি অন্য তাদের শারীরিক দুর্বলতা থেকে হতে পারে বলে তারা জানিয়েছে। এছাড়া কিন্তু আমরা সংশ্লিষ্ট যারা রয়েছে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা যেমনটি বলেছে, হাসপাতালটিতে দীর্ঘদিন থেকে অভিযোগ রয়েছে স্পেশালিস্ট ডাক্তার না থাকার এবং ইন্টার্ন ডাক্তার দিয়ে দীর্ঘদিন থেকে চিকিৎসা চালিয়ে যাওয়ার কিন্তু অভিযোগ রয়েছে বলে আমরা জানতে পেরেছি প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে। সব মিলিয়ে যেমনটি বলা যায় যে পোস্ট অপারেটিভ যে বিভাগ 2 রয়েছে সেটি কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার পরে সেটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং তদন্ত কমিটি পরিদর্শন করে তারা মিটিংয়ে বসেছেন। তারা মিটিং শেষ হলে যে ব্রিফ করবেন, ব্রিফের পরে আসলে সর্বশেষ তথ্যটি আমরা জানতে পারবো। তো এই ছিল আদ্দিন হাসপাতাল থেকে সর্বশেষ। আফসানা, ধন্যবাদ আপনাকে।
সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসবের আমেজে মুসলমানরা পালন করছেন ইসলাম ধর্মের অন্যতম বৃহৎ এই উৎসব। হজের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা সম্পন্নের মধ্য দিয়েই শুরু হয় ঈদ উদযাপন। প্রতিনিধিদের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সৌদি আরবে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। রাজধানী রিয়াদ সহ জেদ্দা, মক্কা ও মদিনায় অনুষ্ঠিত হয় ঈদের জামাত। অংশ নেন হাজারো মুসল্লি। ফজরের পর থেকেই মুসল্লিরা মসজিদ প্রাঙ্গণে জড়ো হন। মুসল্লিদের নিরাপত্তা ও যাতায়াত ব্যবস্থা নিশ্চিতে ছিল বিশেষ ব্যবস্থা। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় ফিলিস্তিন সহ বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়। জামাত শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও ছিল ঈদের আনন্দ ও মিলন মেলার আবহ। পরিবার পরিজন থেকে দূরে থাকলেও প্রবাসে একসঙ্গে ঈদ উদযাপন করতে পেরে উচ্ছ্বসিত প্রবাসীরা। অন্যান্য দেশের মতো ধর্মীয় ভাবগাম্ভীর্য, ত্যাগের মহিমা ও উৎসবমুখর পরিবেশে সংযুক্ত আরব আমিরাতে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এদিন দেশের 7টি আমিরাতের ঈদগাহ ও মসজিদে মুসল্লিদের উপস্থিতি ছিল লক্ষণীয়। লাখো প্রবাসী বাংলাদেশীও অংশ নেন ঈদ জামাতে। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়ায় অংশ নেন প্রবাসীরা। প্রবাসে ঈদ মানে পরিবারকে খুব মিস করা। এখানে যারা আছে সবাই পরিবারের মতো, নিজের আপন স্বজনদেরকে মতোই আমরা নিয়েছি। সেজন্য একটু আমাদের আলহামদুলিল্লাহ কষ্ট একটু কম হয় এবং ভালো লাগে। নামাজ শেষ করে আমরা ঈদুল আজহা সবাই একসাথে, আমাদের একটা ফ্যামিলি, এটা সবার সাথে দেখা সাক্ষাৎ, সবার সাথে কোলাকুলি সবকিছু হলো। বাংলাদেশের আত্মীয় স্বজনগুলোকে সবাইকে মিস করতেছে অনেক। উত্তেজনা পরিস্থিতির মধ্যেও ঈদুল আজহা উদযাপন করছে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন। দেশটির জাতীয় মসজিদ আল ফাতেহতে অনুষ্ঠিত হয় ঈদ জামাত। অংশ নেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। পরিবার পরিজন ছাড়া দূর পরবাসে ঈদ উদযাপন কষ্টের হলেও কর্মব্যস্ত জীবনের ফাঁকে ঈদের নামাজ ও সহকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে পেরে খুশির কথা জানান তারা। আজকের দিনটা খুবই ভালো কাটে, কারণ বন্ধু বান্ধব সবার লাগে এই প্রথম ঈদের নামাজ বাহরাইন কেন্দ্রীয় মসজিদে আদায় করলাম। আমরা সবসময় চেষ্টা করি যাতে পরিবারকে দেশে রাখার যে বেদনা ভিতরে কাজ করে সেটাকে ইগনোর করে এই দিনটাকে উদযাপন করা। পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত ও কাতার। দেশ দুটির জাতীয় ঈদগাহ সহ দেশের বিভিন্ন স্থানে একই সময়ে অনুষ্ঠিত হয় ঈদ জামাত। নামাজ শেষে গোটা মুসলিম বিশ্বের কল্যাণ ও শান্তি কামনায় দোয়া করা হয়। স্থানীয় নাগরিকদের পাশাপাশি নিজেদের মতো করে আলাদাভাবে ঈদের জামাতে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। সবাইকে ঈদ মুবারক। ইমতিয়াজ আহমেদ, RTV। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মিশর, গ্রিস এবং দক্ষিণ কোরিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মিশরের রাজধানী কায়রোর ঐতিহাসিক আল আজহার মসজিদে ঈদের নামাজ শেষে মেতে ওঠেন প্রবাসী বাংলাদেশিরা। সেখানে বেশ কয়েকটি বাংলাদেশি সংগঠনের উদ্যোগে আশ্রিত ফিলিস্তিনি শরণার্থীদের মধ্যে কোরবানির মাংস বিতরণ করা হয়। এদিকে ইউরোপের দেশ গ্রিসের সরকারি নিয়ম মেনে পশুর ফার্মে কোরবানি সম্পন্ন করেছেন প্রবাসীরা। এছাড়া দক্ষিণ কোরিয়ার সিউল সেন্ট্রাল মসজিদে ঈদের প্রধান জামাতে বিশ্ব শান্তি ও ফিলিস্তিনিদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। মধ্যপ্রাচ্যের সঙ্গে সঙ্গতি রেখে প্রতি বছরের মতো এবারও দেশের বিভিন্ন স্থানে একদিন আগেই উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকাল থেকে উৎসবের আমেজে মেতে উঠেছেন এসব এলাকার লাখো মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। চাঁদপুরের হাজীগঞ্জের ঐতিহ্যবাহী সাদরা দরবার শরীফকে কেন্দ্র করে জেলার অর্ধ শতাধিক গ্রামে চলছে ঈদের আনন্দ। সকাল 8টায় সাদরা মাদ্রাসা মাঠে এবং 8:30টায় দরবার শরীফ মাঠে পৃথক দুটি জামাত অনুষ্ঠিত হয়। পটুয়াখালীর বদরপুর দরবার শরীফ সহ 8টি উপজেলার 28টি গ্রামের প্রায় 10,000 মানুষ আজ ঈদ উদযাপন করছেন। এছাড়া জেলার রাঙাবালী ও কুয়াকাটা উপজেলার গ্রামেও কাদেরিয়া চিস্তিয়া তরিকার অনুসারীরাও 6টি স্থানে ঈদের জামাত আদায় করেন। এদিকে চট্টগ্রামের চন্দানাইশের জাহাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফ ও সাতকানিয়ার মির্জাখিল দরবার শরীফের অনুসারীরা দক্ষিণ চট্টগ্রামের প্রায় 60টি গ্রামে ঈদ উদযাপন করছেন। সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের 50টি গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। সকালে নড়িয়া সুরেশ্বর দরবার শরীফে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
উত্তরের জেলা দিনাজপুরের অর্ধশতাধিক স্থানে এবং চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলার কয়েকশো পরিবারের আজ ঈদ। বৃষ্টির কারণে কোথাও কোথাও ঈদগাহের বদলে মসজিদে কমিউনিটি সেন্টারে নামাজ আদায় করতে হচ্ছে। মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকায় অনুষ্ঠিত জামাতে অংশ নেন শতাধিক নারী পুরুষ। বরিশাল ও জামালপুরের ইসলামপুর, সরিষাবাড়ি ও মাদারগঞ্জ উপজেলার 20টি গ্রামের 1000-এরও বেশি মানুষ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা পালন করছেন। ঢাকার ধামরাইয়ের শরীফবাগ, ঝিনাইদহের হরিণাকুণ্ডুর কয়েকটি গ্রাম এবং রাজশাহীর পুটিয়ার কৃষ্ণপুরও উদযাপিত হচ্ছে আগাম ঈদ। অন্যদিকে নারায়ণগঞ্জের ফতুল্লা ও সোনারগাঁয়ের 23টি গ্রামে জাহাগিরিয়া তরিকার অনুসারীরা উৎসব মুখর পরিবেশে ঈদের নামাজ আদায় করছেন। নামাজ শেষে সর্বত্রই চলছে আল্লাহর নামে পশু কোরবানির আনুষ্ঠানিকতা। লিওন আজাদ, RTV। যারা কুরবানি দিতে পারবেন না তাদের সাথে মাংস ভাগ করে নিয়ে ঈদের আনন্দ ভাগ করে নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে শহর পরিচ্ছন্ন রাখতে কুরবানির পর বর্জ্য অপসারণের কথাও বলেছেন তিনি। ঈদ উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। কোরবানি শুধু পশু জবাই নয়, বরং লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যেই নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম্য ও তাৎপর্য। যাদেরকে আল্লাহ এবছর কোরবানি করার সামর্থ্য দিয়েছেন তাদের প্রতি আমার বিনীত আবেদন, এবছর যাদের পশু কোরবানি দেওয়ার সামর্থ্য হয়নি তাদের সঙ্গে কোরবানির পশুর মাংস ভাগাভাগি করে নিন। এটিও কোরবানির আরেকটি অন্যতম শিক্ষা। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। সরকারের উন্নয়নমূলক কাজে অনিয়ম বা দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুরে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য ক্যাম্পাস এলাকা পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, দেশে দ্রুত কৃষি জমি কমে যাচ্ছে, যা ভবিষ্যতের জন্য উদ্বেগজনক। উন্নয়নের নামে যেন আবাদি জমি নষ্ট না হয় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী। আমরা যতটা পারি আমরা কৃষি জমিকে আমরা নষ্ট করব না, আমরা উপরের দিকে যাওয়ার চেষ্টা করব এবং সেটা অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে, কারণ বাংলাদেশের কৃষি জমি অত দ্রুত কমে আসছে, যেটা দেশের জন্য ভালো হবে না। সেই কারণে আমরা চেষ্টা করব যাতে করে সব দিক রক্ষা করে কাজটা করা যায়। দর্শক, সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ঈদ মোবারক। ঈদ মোবারক।